সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। অনেক অনেক ধন্যবাদ স্যারকে তার সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য। বঙ্গবন্ধু বাঙালির চিরকালের স্বপ্নদ্রষ্টা, বন্ধু এবং বাঙালি জাতির পিতা। তার কোনো দল নেই, মত নেই, ধর্ম নেই, আছে শুধু একটি পরিচয়, বাঙালি। বাংলাদেশ নামে যদি কবিতা রচিত হয় তবে তার প্রাণ হবে বঙ্গবন্ধু, যদি গান হয় তার সুর হবে বঙ্গবন্ধু। অনুষ্ঠানের এর পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহিররহমানিররহিম। কুমুদিনী সরকারি কলেজ আয়োজিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা, ভার্চুয়াল আলোচনা সভা এবং অনলাইনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব কামরুল হাসান, এই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আছে আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, অনলাইনে যুক্ত আমার সহকর্মীবৃন্দ এবং ছাত্রীরা, আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দুঃখিত, আমাদের একটু নেটের সমস্যা হয়েছিল। আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই ইউনেস্কোর যে সম্মেলনটা হয়েছিল প্যারিসে 1919 সালের নভেম্বর মাসে, সেখান থেকেই কিন্তু একটা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত হয় যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী 2020 সালের 17 মার্চ থেকে শুরু হবে, সেটা ওই সংগঠনটি সহ সংগঠনটি পালন করা মানেই সারা বিশ্ব জুড়ে এটা পালিত হবে। তো তারপরেই এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীটাকে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করা হয় এবং সেই হিসাবে আমরা এই দিবসটি পালন করছি। এবং সেই মুজিব বর্ষের যে মেয়াদটা যেটা ছিল এই 2020-এর 2021-এর 17 মার্চ পর্যন্ত, কিন্তু সেটা করোনার কারণে আমাদের সরকারের যে সমস্ত প্রোগ্রাম ছিল সেগুলো করা সম্ভবপর হয়নি। এখন এই বিভিন্ন কারণে সেটা আবার আমাদের 16 ডিসেম্বর মহান বিজয় দিবস পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। তবে এবারে জাতীয় পর্যায় থেকে শুরু করে প্রায় সর্বত্রই আমরা একটু সুযোগ পেয়েছি যে এই বঙ্গবন্ধুর এই জন্ম বার্ষিকীটাকে একটু আড়ম্বরভাবে পালন করার জন্য। ঠিক সেই সূত্রে আমরা এই টাঙ্গাইলের যে জেলা প্রশাসনের উদ্যোগে যে আয়োজনটি করা হয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে, সেখানে আমরা অংশ নিয়েছি এবং দেখেছি যে সেখানে বেশ মহাসমারোহে এই দিবসটি পালিত হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা
খুশির বিষয় এবং গর্বের বিষয়। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী বা জন্মদিন, একই সঙ্গে এটা পালন করা হয় জাতীয় শিশু দিবস হিসাবে। বিভিন্ন দেশে শিশু দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে অক্টোবর মাসে, আবার জাতিসংঘ ঘোষিত আছে নভেম্বর মাসে এই দিবসটি পালিত হয়। আবার বিভিন্ন দেশে এটা আবার এক একটা দিন সেখানে সিলেক্ট করা হয় শিশু দিবস পালন করার জন্য। আমাদের দেশে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটাকেই বেছে নেওয়া হয়েছে যে এই শিশু দিবস পালন করার জন্য। এটাও নিঃসন্দেহে আমরা যারা আছি তাদের জন্য একটা খুশির বিষয় যে আমাদের এই মহান নেতার জন্মদিনটাকে আমরা শিশু দিবস হিসেবেও পালন করতে পারছি। এটা ঘোষণা হয় 17ই মার্চ 1997 সালে যে এই দিবসটাকে জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করা। আর এবারে আমাদের এই জাতীয় শিশু দিবসের একটি স্লোগান আছে, সেটা হলো বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন। এটা যথার্থই এই স্লোগানটা খুবই যথার্থ হয়েছে যে বঙ্গবন্ধু শিশুদের প্রতি তার কি মমতা ছিল, তার কি ভালোবাসা ছিল, এটা যদি আমরা একটু দেখতে চাই সেটা আমরা কিন্তু পারি। এখন তো অনেক সুবিধা আছে, গুগলে সার্চ দিয়ে বা বিভিন্নভাবে তার জীবনী দেখে। আমাদের একটা সৌভাগ্যের বিষয় হলো যে বঙ্গবন্ধুর উপরে এ যাবৎ যত মনীষীর উপরে যত পুস্তক রচিত হয়েছে তার মধ্যে বঙ্গবন্ধুর উপরে সবচেয়ে বেশি পুস্তক রচনা করা হয়েছে। এবং সেই কারণেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর অনেক দিক সম্পর্কে যেটা আমাদের কাছে অনেক অজানা ছিল সেটা আমরা জানতে পারছি। এটা এবং আমরা এখন মানে সত্যিকার অর্থেই মনে প্রাণে আমরা এখন, আমার যেটা বিশ্বাস, আমরা সেই বিশ্বাস করি যে বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই দেশ, এই মুক্ত আকাশ, মুক্ত স্বাধীন দেশ, এটা আমরা পেতাম কিনা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তো শিশু দিবস সম্পর্কে দু একটি কথা একটু খুব বলার ইচ্ছা আছে, একটু বলি যে পিতা সব শিশুকেই তো শিশুকে নিয়ে পিতার একটা ভবিষ্যৎ থাকে বা তার চিন্তা ভাবনা থাকে যে নিজের কল্যাণের জন্য না, শিশুদের কল্যাণটাই সেখানে কি হয় মুখ্য বিষয়। এটা সব পিতার ক্ষেত্রে প্রযোজ্য, বঙ্গবন্ধুর ক্ষেত্রেও নিশ্চয় এটা প্রযোজ্য ছিল। এবং তার যে সন্তান সন্ততি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার যে সন্তান সন্ততি ছিল এবং তাদের প্রতি তার যে আদর্শ, তার যে মমত্ববোধ, তার যে শাসন, এই কারণেই কিন্তু তারাও সুপ্রতিষ্ঠিত হয়েছে। এর পরের একটি কথা, সেটা হলো আমরা জানি যে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র হলো রাসেল। রাসেলকে বলা হয় যে আমার শিশুদের একটা প্রতীক। সেই ছোট্ট শিশুটিকেও কিন্তু 15ই আগস্টে নৃশংসভাবে হত্যা করা হয়। তাহলে তাকে নিয়েও তো বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু রোজনাম চাই, সেখানে উনি বলেছেন যে ওনার জন্মদিন ওনার খেয়াল থাকতো না, উনি হঠাৎ করে জন্মদিন পালন করেননি, কিন্তু তার সহধর্মিণী তাকে সেই দিনটির কথা মনে করিয়ে দিলেন। তখন তিনি সেই দিনটাতে তার বাসায় থাকার চেষ্টা করে তার সন্তান সন্ততির সাথে সময়টা দেওয়ার জন্য প্রচেষ্টা হয়েছে। তো বঙ্গবন্ধু শিশুদের প্রতি কি ভালোবাসা, একটি ঘটনা আমি দেখলাম যে উনি 1972 সালে সোভিয়েত ইউনিয়নে যাবে সফরে। তো সেখানে সফরে যাওয়ার প্রাক্কালে জয়নাল আবেদিন, তার দাদা ভাই, যাকে আমরা বলি রকমুজ্জামান দাদা ভাই, তো তারা ওই শিশুদের কাছ থেকে 5 থেকে 12 বছরের
10-15 জন শিশুদের কাছ থেকে কয়েকটা ছবি এঁকে দিয়েছে। ছবিটা কিসের উপরে? মুক্তিযুদ্ধের উপরে, বা হানাদার বাহিনীরা কিভাবে অত্যাচার করছে, রাজাকার আর বদররা কিভাবে অত্যাচার করছে, সেই সবের উপরে কয়েকটি ছবি। তো সেগুলো দেখে কিন্তু বঙ্গবন্ধু মানে এতটাই যে বিমোহিত হন যে তিনি বলেছিলেন যে আমার শিশুরা এত সুন্দর করে এই ছবি আঁকতে পারে। এবং তার যে একটা উদ্ধৃতি আমি পেলাম, সেখানে তিনি বলেছেন যে আমার কর্মব্যস্ত সারাটা দিনের মধ্যে এই একটুখানি সময়ের জন্য আমি শান্তি পেলাম। শিশুদের সান্নিধ্য আমাকে সব অবসাদ থেকে মুক্তি দিয়েছে। তো শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর আরো অনেক ঘটনা পাওয়া যায়। আরেকটি ঘটনা আমি বলি যে 1972 সালের সকাল, উনি হাঁটতে বেরিয়েছেন। তো দেখেন যে একটি শিশু খুঁড়িয়ে হাঁটছে তার বাসার সামনে। তখন সেই শিশুটাকে তিনি ডেকে নিয়ে দেখলেন যে তার জুতার নিচে ওই পেরেক জাতীয় কিছু ঢুকে আছে, যার জন্য তার খোঁচা পেয়ে সে হাঁটতে পারতেছে না এবং সেখানে ব্লিডিং হচ্ছে। তারপর তিনি সেই তার সেবা শুশ্রূষা করে তাকে কোলে জড়িয়ে ধরে কিছু অর্থ সাহায্য দিয়ে তারপর তিনি জানিয়ে। কিন্তু এটা হয়তো আমরা সবাই করি, কিন্তু আবার সবাই করি না। এটাও আছে যে হ্যাঁ খুঁড়িয়ে যাচ্ছে যাক। আর আমার মতো একজন নেতা, বঙ্গবন্ধু নেতা, তার এটা দেখা, যদি আমরা এটা ভাবি, কিন্তু যদিও নেতৃত্বের গুণাবলী এটা না। নেতৃত্ব হতে হবে তো মানুষের কল্যাণের জন্য, সেটাই রাজনীতি থাকবে সবসময় মানব কল্যাণের জন্য। তো তার এই যে সমস্ত দিকগুলো, তার শিশুদের প্রতি যে মমত্ববোধ এবং এইসব কারণে খুব যথার্থভাবেই এই দিনটিকে আমরা জাতীয় শিশু দিবস হিসাবে পালন করছি। শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। শিশুদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন সেভাবেই তারা গড়ে উঠবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। শিশুদেরকে আমাদের চেষ্টা করতে হবে তারা যেন কুসংস্কার মুক্ত থাকে, তারা যেন প্রগতিশীল হয়, তারা যেন উদার মনা হয়। তো এই সমস্ত দিকগুলোই দেখেই কিন্তু আমরা তাদের প্রতি সেরকম আচরণ করা উচিত। গ্রিকের যে হোমার, ইলিয়াড যে সমস্ত কবি ছিলেন, তারা কিন্তু দেবতাদেরকে নিয়ে ঠাট্টা করতেন, উপহাস করতেন। প্লেটো কিন্তু এগুলো পছন্দ করতেন না, যদিও প্লেটো কবিদের প্রতি তার একটা বিরূপ মনোভাব ছিল। এবং কি জন্য ছিল, এখানে সাহিত্যের যারা আছে তারা হয়তো সেই ব্যাখ্যা দিতে পারবে, সেই ব্যাখ্যায় আর না যায়। তবে প্লেটো তার রিপাবলিকে বলে দিয়েছেন যে ভিলেন চরিত্র যেগুলো থাকবে সেই সব চরিত্র নিয়ে কোনো নাটক আদর্শ রাষ্ট্রে মঞ্চস্থ করা যাবে না, কারণ ওই যে দুষ্ট চরিত্রের যে ছাপ সেটা তাহলে শিশুদের মনের মধ্যে পড়ে যাবে। এই জন্য তিনি কিন্তু যেসব নাটক আদর্শ রাষ্ট্রে মঞ্চস্থ হবে সেখানে উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওই ভিলেন চরিত্র থাকতে পারবে না। এবং একই কারণে তিনি হোমার, ইলিয়াডদের এইসব কবিতা সেগুলোও তিনি নিষিদ্ধ করেছেন। সেখানেও কিছু ঘটনা এরকম আছে, সেখানে ভিলেন চরিত্র আছে, সেখানে দেবতাদেরকে নিয়ে ঠাট্টা করার ব্যাপার স্যাপার আছে। এই জন্য তিনি কিন্তু এই সমস্ত কবিতাগুলো তিনি কিন্তু তার আদর্শ রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে এই যে শিশুর মনে যে ছাপটা পড়বে সেটাই কিন্তু থেকে যায়। বঙ্গবন্ধুর কিন্তু তার লক্ষ্য ছিল এটা যে শিশুদেরকে আমরা যেন এমন ভাবে পরিচর্যা করি তারা যেন ভবিষ্যতে এরকম উদার মনা হয়, তাদের মনের মধ্যে যেন কোনো দুষ্ট মনোভাব না থাকে, তারা যেন প্রগতিশীল হয়ে উঠতে পারে। আমরা এই জাতীয় শিশু দিবসে আমাদের অঙ্গীকার হোক যে শিশুদের প্রতি যেন আমরা এমন আচরণ করি যাতে তারা যথার্থ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। তো আমাদের আজকের আলোচনা সভায় অনেক সুন্দর সুন্দর বক্তব্য আমরা পেয়েছি। বঙ্গবন্ধু সম্পর্কে আমরা অনেক বক্তব্য পেয়েছি। তো এখানে আমরা আলোচনা সভায় যাই বলি হয়তো অনেক কথার পুনরাবৃত্তি ঘটে, কারণ আমাদের আলোচনার তো শেষ নাই।
এর পরও যে কথাগুলো একেবারেই না বললে নয়, সেগুলো আমরা বারবার বললেই বা অসুবিধা নেই। দেখেন যে 2004 সালে বিবিসির একটা জরিপ হয়, এটা আমরা জানি, সবাই জানি, কিন্তু এর পরও কেন জানি এটা আবার বলতে ইচ্ছা করে যে সেখানে 20 জন বাঙালি, সেখানে শ্রেষ্ঠ বাঙালি রূপে 20 জনকে নির্বাচিত করা হয় এবং তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সেই জরিপ থেকেই আমরা তাকে 1 নম্বর হিসাবে পেয়েছি, যদিও আমরা শুধু জরিপের কারণে তাকে আমরা এই সর্বশ্রেষ্ঠ বলবো না, উনি সর্বশ্রেষ্ঠ হয়ে আছেন আরো আগে থেকে। তারপরে আছে রবীন্দ্রনাথ, তারপরে আছে নজরুল আছেন, আমাদের একে ফজলুল হক আছেন, আমাদের সুভাষচন্দ্র আছেন, তারপরে ভাসানী আছেন, এদিকে রামমোহন রায় আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন, এই সরোয়ার্দী আছেন, সত্যজিৎ রায় আছেন, অমর্ত্য সেন আছেন। এরা সবাই কিন্তু শ্রেষ্ঠ বাঙালি রূপে সেই বিবিসির জরিপে উঠে এসেছে এবং তাদের কি কি অবদান সেগুলো কিন্তু তখন বলা হতো। এটা আমাদের সুস্পষ্ট মনে আছে, কারণ আমরা সেই বিবিসির অনুষ্ঠানটা কিন্তু আমরা খুব আগ্রহ সহকারে কিন্তু আমরা শুনতাম যে 1 নম্বরে কে আসে। 1 নম্বর তো বিশ্বাস ছিল 1 নম্বরে কি রবীন্দ্রনাথ আসে নাকি বঙ্গবন্ধু আসে, এটা তারপর যখন রবীন্দ্রনাথ আসলো তখনই মানে আমাদের সবাই মধ্যে একটা হলো যে না, তাহলে 1 নম্বরে আমরা আমাদের বঙ্গবন্ধুকে পেরে যাচ্ছি। এটা তো এখানে দেখেন, একটু যদি নিজের বিচার বুদ্ধিটা একটু আমরা একটু খাটাই, একেবারে যথার্থ একটা জরিপ। নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নোবেল প্রাইজ এনে দিয়েছেন এবং তার অবদানের জন্য তিনি তার যথার্থ স্বীকৃতি পেয়েছেন, যে বাংলা সাহিত্যে আমরা নোবেল প্রাইজ পেয়েছি তার সেই গীতাঞ্জলি থেকে। নজরুলের অবদান তো আমরা জানি যে একাধারে তিনি বিদ্রোহী, আবার তিনি এমন একজন ব্যক্তি যে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এমন প্রতিবাদ করেছেন যে বছরের পর বছর তাকে কারাবরণ করতে হয়েছে। একদিকে তার লেখনী, আবার আরেকদিকে তার প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা, যার জন্য তার কারাবরণ। আপনারা দেখেন যে আর যে সমস্ত ব্যক্তি আছে, সত্যজিৎ রায় একটা আমাদের সেই চলচ্চিত্রে তার যে অবদান নিঃসন্দেহে, অমর্ত্য সেন তার একটা নির্দিষ্ট গণ্ডি আছে, সুভাষচন্দ্র বসু তার সেই বিখ্যাত উক্তি গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডম, এটা তো যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই যে এগুলোর এই যদি আমরা একটু কম্পারিজনটা করি, তাহলে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে বঙ্গবন্ধু যে কেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ হবে। তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি রূপে আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে সেটা। আর আমি তো বারবার অনেক সময় বলি যে বিশ্ব নেতৃবৃন্দ যারা আছে এবং তাদের সঙ্গে তুলনা আজকেও এসেছে প্রসঙ্গ, আমরা যে এই উদ্যানে গিয়েছিলাম সেখানেও বক্তারা কিন্তু বলেছেন ওই যে ফিদেল ক্যাস্ট্রোর কথা, যে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি এবং তার ব্যক্তিত্ব, তার যে সাহস, এটা দেখে আমার হিমালয় দেখার স্বাদ পূর্ণ হয়েছে। যে এত সুন্দর কথা। নেলসন ম্যান্ডেলা আমাদের এই বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন। ইয়াসির আরাফাত তখনকার তার সঙ্গে ছিলেন। তারপরে যুগোস্লাভিয়ার টিটো তখনকার সমসাময়িক। এই যে এই ম্যান্ডেলা জন্ম কিন্তু 1918 সালে, বঙ্গবন্ধু জন্ম 1920 সালে। এই যে সমসাময়িক যে নেতৃবৃন্দ এবং তখনকার জোট নিরপেক্ষ যে সম্মেলনটা, সেখানে কিন্তু এদেরকেই পাওয়া গেছে এবং তাদের মধ্যেই বঙ্গবন্ধু কিন্তু জায়গা করে নিয়েছে এবং তারা সকলেই এই সমস্ত নেতৃবৃন্দ কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটা কিন্তু তারা অকপটে স্বীকার করে গেছে। তো এটাও তো আমাদের একটি বড় পাওয়া এবং এদের সঙ্গে যদি আমরা কম্পারিজনটা করি, তাহলেও আমরা বুঝবো যে আমরা গর্ব করতে পারি যে আমরা এরকম একজন নেতাকে আমরা পেয়েছি। সেটা বঙ্গবন্ধু তার সেই অসমাপ্ত আত্মজীবনী, যেটা আমাদের গোপীনাথ দত্ত বলছে আসলে তো অসমাপ্ত নয়, এটা রবীন্দ্রনাথের সেই ছোট গল্প শেষ হয়ে হইল না শেষ। আসলে তো রবীন্দ্রনাথের যে ছোট গল্প সেটা অনেকটা শেষ হয়েও যায়, হইল না শেষ, এর মধ্যেও আবার অনেক শেষ আছে সেটা। তো অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এটা মানে এমন ভাবে তার কিন্তু এত প্ল্যান করে লেখেননি যে প্লেটো রিপাবলিক বা সেই ম্যাকিয়াভেলির
দ্য প্রিন্স, কিন্তু তো এরকম ভাবে ওই বই লেখার উদ্দেশ্য তো আর এটা ইয়ে করেন না। কারাগারে কিছু সময় পেয়েছে, কিছু পত্র আকারে যেটা লিখেছেন সেটাই আমরা পেয়েছি। তার মধ্যেই কি লেখা, কি মাধুর্য! এটা কিন্তু যে কেউ যদি একটু পড়েন তার অসংখ্য আত্মজীবনী, সহজে কিন্তু আর সেখানে পড়তে মন চাইবে না। একটার পর একটা পৃষ্ঠা পড়তেই মন চাবে, সেটা পড়তেই মন চাবে। সেখানে অনেক কিছু আছে, সেখানে তৎকালীন সমাজ ব্যবস্থার কথা আছে, সেখানে তৎকালীন যে হিন্দু মুসলিমদের বিরোধ সেগুলোর কথা আছে, সেখানে সাম্প্রদায়িকতার কথা আছে, সেখানে আন্দোলনের কথা আছে, আন্দোলন কিভাবে করছে, কিভাবে যাবে, সব এগুলোর কথা আছে। তো এগুলো কি শেষ হয়? সেই ম্যাসকারেন হাসের যে ওই যে লিগ্যাসি অফ ব্লাড, এটা আমি এক বছরে শেষ করেছিলাম, যে ওটা পড়তে গিয়ে দেখি এটা শেষ না করা পর্যন্ত এটা তো আর মানে আগুতে মন যাচ্ছে না। তো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীও কিন্তু ঠিক সেরকম, এটা আমি পড়া শুরু করলে যেন আর শেষ হয় না, শেষ না করে যেন উঠতে মন চায় না। কত সুন্দর কথা! এখানে ইংরেজি সাহিত্য তো আছে, আমি কিন্তু এটা খুব মানে আমার হৃদয়ে কাটছে এটা, যে অ্যাজ এ ম্যান God concerns mankind concerns me, সেন্টেন্স গুলো একটু দেখতে হবে কিন্তু। As a Bengali, I am deeply involved in all concerns Bengalis. This abiding involvement is born of and nourished by love, enduring love, which gives meaning in my politics and my very beings. এখানে আমার ফিলোসফির অনেক শব্দ এখানে হয়ে যাচ্ছে। ভেরি বিংস, বিংস একটা আমার দর্শনের একটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। সেই বিংস বলতে নিজ সত্তাকে বোঝায়, নিজের ব্যবহারকে বোঝায়, নিজের আচরণকে বোঝায়, বস্তুর সত্তাকে বোঝায়, পৃথিবীর সত্তাকে বোঝায়, বিশ্বের সত্তাকে বোঝায়। যে এত সুন্দর এই যে তার যে ইংরেজির এটা দেখলেই কিন্তু বোঝা যায়। এবং এখানে রয়েছে তার মানবতাবাদের একটা সুস্পষ্ট দলিল, যে তিনি শুধু বাঙালিদেরকে ভালোবাসেন না, তিনি কিন্তু সমগ্র মানব জাতিকে তিনি কিন্তু ভালোবেসেছেন, এবং সমগ্র মানব জাতি তার অন্তরে ছিল। এবং এটাই তো একজন নেতৃত্বের বা একজন নেতার একটা প্রধান গুণ, এটাই কিন্তু হওয়া উচিত। এটাই তিনি বাঙালির মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য, তিনি বাঙালির স্বাধীনতাকে দেওয়ার জন্য সারা জীবনকে তিনি উৎসর্গ করেছেন। তিনি মৃত্যুকে ভয় পান নাই। আমরা বলি ওরা যদি আমার মরণ দিত তাহলে বেঁচে যেতাম, কিন্তু আসলে কি আমি মরণ চাই? আমি কি মৃত্যু চাই? কথার কথা। কিন্তু অনেক মানুষই আছে যারা কিন্তু আসলে এই মৃত্যুকে ভয় পায় না। যে আমাদের বঙ্গবন্ধু, সেই তাকে যখন পশ্চিম পাকিস্তানে ধরে নিয়ে যাওয়া হয়, তাকে এমন ভাবে রেখে দেওয়া হয় যে তিনি সবসময় যেন মৃত্যুর ছবিটাই দেখতে পান। এটাই তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু বঙ্গবন্ধু কি সেই মৃত্যুকে ভয় পেয়েছেন? ফাঁসির রায় হয়ে গেছে, তাকে ফাঁসি দেয়া হবে, কিন্তু তিনি কি বলেছেন? সক্রেটিস সেই তার যখন যে হেমলক বিষ পান করিয়ে তাকে হত্যা করা হবে, কি তুচ্ছ অভিযোগ যে তিনি যুবকদেরকে বিপথে নিয়ে যাচ্ছেন। আসলে তিনি কি করছেন? যে যুবকদেরকে পথে প্রান্তরে বাজারে একটু জড়ো করে নৈতিকতা শেখাচ্ছেন। এটাই শাসকদের ভয় হয়ে গেছে, যে নৈতিকতা শেখালে তো তাদের শাসনের দুর্নীতি সম্পর্কে তো তারা জেনে যাবে। অতএব প্রহসনের বিচার কি নির্মম ব্যাপার। এই যে সেই প্রাচীন যুগ থেকে, আদি যুগ থেকে মানুষের মধ্যে এটা শুরু হয়ে আছে। এবং তাকে কি করলো? সেই প্রহসনের বিচারে তাকে ফাঁসি দেওয়া, এবং তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যা করছো যদি এর থেকে তুমি সরে আসো তাহলে তোমাকে তোমার যা কিছু দরকার সব দিয়ে দেওয়া হবে। কিন্তু তিনি কি করছেন? ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন, এবং হেমলক বিষ হাতে নিয়ে তিনি বলেছেন, the time has come to depart, I to die to live, which is better, only God knows. বঙ্গবন্ধু তাদেরকে বলেছিলেন যে আমাকে ফাঁসি দিলে আমার লাশটা যেন আমার বাঙালিদের কাছে তোমরা পৌঁছাই দিও। এটা যে এই নেতাকে আমরা হারিয়েছি, এটাও আমাদের আরেকটা নির্মম পরিহাস, যে আমাদেরই কিছু বিপদগামী ব্যক্তিদের দ্বারা তাকে কিন্তু আমরা হারালাম। তো এটার মতো দুর্ভাগ্য আর অভাগা
জাতি আর কি হতে পারে। তো আমরা তার এই জন্মদিনে তার প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সবশেষে আমি শেক্সপিয়ারের একটি উদ্ধৃতি দিয়ে আমি একটু বক্তব্য শেষ করতে চাই। শেক্সপিয়ার বলেছেন যে some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. যে কেউ কি জন্ম নেয় মহান হয়ে, কেউ সেটাকে অর্জন করে, আর কারো ভাগ্যে এটা থাকে। এটা বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোনটা হবে, তিনি অ্যাচিভ করেছেন, তার সেই নেতৃত্ব দিয়ে, তার গুণাবলী দিয়ে, তার আপোষহীন মনোভাব দিয়ে। আপনারা একটি কথা একটু মনে রাখবেন যে বঙ্গবন্ধু কিন্তু সর্বত্র ছিলেন আপোষহীন। ছোট্ট একটি ঘটনা সেটাই একটু মনে করেন যে তাকে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে তাকে যখন বহিষ্কার করা হয়, তাকে সহ প্রায় 27 জনকে, সেই 27 জনের মধ্যে অনেকেই কিন্তু বন্ড সই দিয়ে বা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে আবার লেখাপড়ায় ফিরে আসে, সেখানে আবার তাদের লেখাপড়া চালিয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধু কোনো শর্তে রাজি হননি। তিনি কিন্তু রাজি হওয়ার না কারণে তিনি কিন্তু বহিষ্কৃত থেকে যান। পরবর্তীতে ইসলামিয়া কলেজ থেকে তার ডিগ্রি অর্জন করেন। সর্বত্র আপোষহীন। আমরা এখন তার অনেক বক্তব্য শুনি, দুর্নীতি বিষয়ে তার অনেক বক্তব্য শুনি। একটু যদি আমরা সেগুলো দেখি, তার কোন জায়গাতেই একটি লাইনও নাই বা একটি দিনও নাই যে তিনি সেখানে আপোষ করে গেছেন। এই আপোষহীন নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা। আমাদের এই জাতীয় শিশু দিবসে তার নেতৃত্বের কথা মনে করে আমরা আমাদের শিশুদের প্রতিও যেন আমরা সেরকম আচরণ করি, এবং শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। যদি তাদেরকে আমরা ঠিকমতো গড়ে তুলতে পারি, তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলার যে স্বপ্ন ছিল সেটাকে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এবং সেই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আচ্ছা, সব শেষে আমি একটি তথ্য দিব, সেটা হলো আমাদের কলেজ সংশ্লিষ্টই আমাদের আজকের যে উপস্থাপিকা নুসরত ইসলাম হুমায়রা, একবার এই উপজেলা শিক্ষা থেকে একটা প্রতিযোগিতা হয়, প্রবন্ধের প্রতিযোগিতা। তো সেই প্রবন্ধের প্রতিযোগিতায় আমার মুজিব শিরোনামে সে একটি লেখা শুরু করেছিল। লেখাটি এরকম যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। জীবনানন্দ দাশের লেখা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ কবিতায় 1000 বছর হাঁটলেও তিনি বেঁচে ছিলেন 55 বছর। বাংলাদেশ নামক কাব্যের অমর কবি শেখ মুজিবও জীবিত ছিলেন 55 বছর, কিন্তু কর্মগুণে তিনি পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল। এই যে একটা উদ্ধৃতি, এই উদ্ধৃতিটা দিয়ে আমাদের মাউসি তাদের ওখানে এই ব্যানারটা তারা টাঙিয়েছে। এই পাঠিয়ে দিয়েছেন ওখানকার কর্মকর্তা, তার নাম হলো নামটা জানান দিয়েছেন স্যার। আমার বাসার কোনোদিনই পাশে বিষয়যোগিতা, আমি 36তম বিসিএস এডুকেশনে মাউসিতে সংযুক্ত আছে, নামটা আছে, প্রোফাইল দেখতে দেওয়া যাবে। তো এটাও আমাদের এই দিনের একটা ভালো সংবাদ। আমরা এই আমাদের সাংস্কৃতিক দিক থেকে আমরা কিন্তু বেশ এগিয়ে আছি, আমরা আরো এগিয়ে যেতাম। করোনা আমাদেরকে সবকিছু থামিয়ে দিয়েছে। আমাদের সামনে একটা ডিবেট আছে, আমরা সেখান দিকে যাচ্ছি। দেখি জাতীয় পর্যায়ে সেটা আমরা অংশগ্রহণ করতে পারি কিনা। সবার আপনাদের সহযোগিতা থাকবে বলে আশা করি। আর আমরা এই যে তার যে একটা কৃতিত্ব, যেটা আমাদের কলেজের নামটি সেখানে রয়েছে, তার নামটা সেখানে রয়েছে, এই জন্য তাকে আমরা তো ঠিক আছে, থ্যাংক ইউ।
কংগ্রাচুলেশন। যাই হোক, এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।